আসসালামু আলাইকুম। তো ইদানিং আপনারা অনেকেই আমার কাছে ৩০ থেকে ৪০,০০০ টাকার প্রাইস সেগমেন্টে থাকা বেস্ট স্মার্টফোনগুলোর সাজেশন চাচ্ছেন। তো আমি ভাবলাম যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়ার চাইতে একটা পুরো ভিডিও নিয়ে হাজির হয়ে যাই, তাহলে আপনাদের সবারই উপকার হবে। সো আজকের ভিডিওতে আমি আকিব রাজ আছি আপনাদের সাথে টেকভার্স ইউটিউব চ্যানেলের পর্দায় টপ 10 বেস্ট স্মার্টফোন নিয়ে, যাদের বাজেট হবে ৩০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে। সুতরাং কোনো আলগা পেচাল না করে চলুন সরাসরি আমরা টপিকে চলে যাই, যেখানে আমরা দেখে নিব লিস্টে থাকা দশম স্মার্টফোন, যেটা হচ্ছে নাথিং ফোন 2A। এই স্মার্টফোনটা আমি রিভিউ করে ফেলেছি। আপনারা স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই রিভিউটি দেখে আসবেন। তবে এই মুহূর্তে সারসংক্ষেপে বললে, এই স্মার্টফোনটা হচ্ছে একটা ইউনিক অ্যাপিয়ারেন্স নিয়ে আসা বাজারের স্মার্টফোন, যাকে আমরা বলছি গ্লিফ ইন্টারফেস। এবং এইরকম একটা আউটলুক নিয়ে বাজারে আর কোনো স্মার্টফোন নাই। সো যারা আসলে একটু লুকের দিক থেকে সবার থেকে ইউনিক থাকতে চান, তাদের জন্য নাথিং ফোন 2 এটা একটা বেটার অপশন। তাছাড়া নাথিং ফোন 2A অ্যাজ এ হোল স্মার্টফোন মোটামুটি ব্যালেন্সড একটা প্যাকেজ বলা যায়। আর তাছাড়া তাদের ইউআইটাও আমার কাছে ভালোই লেগেছিল, বেশ স্মুথ এবং ফ্লুয়েন্ট একটা ইউআই। এবার চলে যাব লিস্টের পরবর্তী স্মার্টফোনে। নাম্বার 9-এ রয়েছে রিয়েলমি নার্জো 70 প্রো। এই স্মার্টফোনটা আমার রিভিউ করা হয় নাই, এন্ড আদৌ রিভিউ করবো কিনা জানি না, তবে প্রাইস সেগমেন্টের মধ্যে আছে। আর তাছাড়া এটার স্পেসিফিকেশনসটা দেখে আমার কাছে ওভারঅল ব্যালেন্সড একটা প্যাকেজ মনে হয়েছে। আর তাছাড়া রিয়েলমির ইউআই আপনারা জানেনই, বেশ ভালো একটা ইউআই। সো সেদিক থেকে এই ফোনটাকে রেকমেন্ডেড লিস্টে রাখা যায়। দ্যাটস ওয়াই আজকে নাম্বার 9-এ রয়েছে রিয়েলমি নার্জো 70 প্রো। লিস্টের 8 নম্বর পজিশনে রয়েছে রেডমি নোট 13 প্রো প্লাস। এই স্মার্টফোনটা আমি রিভিউ করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যদি তাও না দেখে থাকেন, অবশ্যই দেখে আসবেন স্মার্টফোন সম্পর্কে পুরোপুরি জানার জন্য। তবে এই মুহূর্তে সামারি আকারে যদি বলি, প্রথমত এই স্মার্টফোনটা আপনার কাছে অ্যাপিলিং মনে হবে এর লুকসের জন্য। এর ডিজাইনটা বেশ সুন্দর, একই সাথে হ্যান্ডিও। ওভারঅল গুড একটা প্যাকেজ। তবে স্পেশালিটি হচ্ছে ক্যামেরাতে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পাচ্ছেন। তবে সমস্যাটা হচ্ছে যে এভারেজ মানের ইউআই, বাট স্টিল ইটস এ গুড অপশন ফ্রম দি রেডমি সাইড। বাট ভেরি স্পেসিফিকলি বললে, যারা রেডমি নোট সিরিজের ফ্যান্স রয়েছে, তাদের জন্য এটা একটা সাজেস্টেবল অপশন। এবার চলে আসবো লিস্টের 7 নম্বর পজিশনে, যেখানে আমি রেখেছি আইকিউ Z9কে। এই ফোনটা আমার রিভিউ করা হয় নাই, তবে রিসেন্টলি আইকিউর কয়েকটা স্মার্টফোন রিভিউ করা হয়েছে। সেই সুবাদে আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি যে এই ফোনটা যে ইউআইটা আপনাকে প্রোভাইড করতেছে, এবং সেই সাথে ওভারঅল তাদের ইউআর যে অপটিমাইজেশন, তার সাথে এই ফোনটাতে থাকা ডাইমেনসিটি 7200 প্রসেসরটা আপনাকে বেশ ভালো একটা পারফরমেন্সের আউটপুট দিবে। বাট স্পেশালিটি হচ্ছে এই স্মার্টফোনের যে প্রাইসিংটা, এটা পারফরমেন্স হিসেবে বেশ অ্যাগ্রেসিভ বলা যায়। সো ওভারঅল হার্ডওয়্যারের গুড একটা ব্যালেন্স এবং ভালো একটা ইউআই মিলে এটা একটা রেকমেন্ডেবল অপশন। এরপর নাম্বার 6-এ চলে আসে রিয়েলমি 12 প্রো প্লাস। এই স্মার্টফোনটা আমি রিভিউ করেছি, আপনারা অবশ্যই দেখে আসবেন, তাহলে ফোনটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তবে আজকে আমাদের যে লিস্ট রয়েছে, এখানে এই রিয়েলমি 12 প্রো প্লাসটা হচ্ছে একমাত্র স্মার্টফোন যাতে পেরিস্কোপ ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর তাছাড়া ওভারঅল এই ফোনের সবথেকে স্ট্রং পয়েন্টগুলোর একটা হচ্ছে এর ক্যামেরা সেটআপ। সেই সাথে রিয়েলমি ইউআইটা আপনারা ভালো করেই জানেন, বেশ ভালো একটা ইউআই। আবার এই স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু বেশ অ্যাপিলিং। কার্ভ ডিসপ্লে আছে এবং ভেতরে এসওসি দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 2। সো এই বিষয়গুলো মিলে ফোনটা আমার কাছে মোটামুটি ওভারঅল গুড একটা প্যাকেজ মনে হয়েছে। সো আপনারা যারা স্পেশালি পেরিস্কোপ ক্যামেরার দিকে ফোকাসড, তারা এই রিয়েলমি 12 প্রো প্লাসটা দেখতে পারেন। নাম্বার 5-এ রয়েছে রিয়েলমি GT Neo 6 SE। এই স্মার্টফোনটা আমার চ্যানেলে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছে রিভিউ করার জন্য, যদিও রিভিউ ইউনিটটা ম্যানেজ করা একটু টাফ হচ্ছে, বিকজ রিয়েলমির যে সকল চাইনিজ ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো কান্ট্রি লকড করা থাকে। সো এই ফোনগুলো কিনতে গেলে বাংলাদেশে আনার পর লকটা খুলতে গিয়ে আরো এক্সট্রা খরচ করা লাগে। দ্যাটস ওয়াই অনেকে কিনতে চায় না, দ্যাটস ওয়াই স্মার্টফোন ইম্পোর্টাররাও এই ফোনটা বেশ একটা আনে না, দ্যাটস ওয়াই রিভিউ ইউনিটটা পাওয়া যাচ্ছে না। কিন্তু এই স্মার্টফোনটার স্পেশালিটি হচ্ছে যে এটার ভেতরে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 ব্যবহৃত হয়েছে, যেটা খুবই নতুন একটা প্রসেসর এবং অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেড একটা প্রসেসর। সো এটার পারফরমেন্সটা সবার নজর কেড়েছে, স্পেশালি প্রাইসিং এর জন্য। এটা খুবই অ্যাগ্রেসিভ একটা প্রাইসিং দিয়েছে কনসিডারিং দ্য পারফরমেন্স। তাছাড়াও স্মার্টফোনটার লুকটাও কিন্তু বেশ সুন্দর, ভালো একটা ইউআই আছে, আবার ব্যাটারিটাও কিন্তু বেশ বড়। সো এই সব কিছু মিলে আমার মনে হয় এই ফোনটাকে 5 নম্বরে জায়গা দেওয়াটা ওয়ার্থি। আমরা মোটামুটি অর্ধেক রাস্তা পার করে ফেললাম। চলে আসবো এবার 4 নম্বর পজিশনের স্মার্টফোনটা, যেটা হচ্ছে Honor 90। এই স্মার্টফোনটা খুব বেশি একটা নতুন না, কিছুটা পুরনো, বাট স্টিল ইটস এন ওয়ার্থি অপশন, বিকজ এটার প্রাইসিংটা যদিও কিছু ক্ষেত্রে 40-এর উপরে, তবে কিছু কিছু জায়গায় 40-এর নিচেও পাওয়া যাচ্ছে। প্রথমত এই স্মার্টফোনটার হার্ডওয়্যার পারফরমেন্সটা হয়তো আপনাকে খুব একটা ইমপ্রেস করবে না, বিকজ এটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 1 ইউজ করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই Honor 90 কিন্তু অনারের ফ্ল্যাগশিপ সিরিজের একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটাতে তারা 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ইউজ করেছে, যেটা রেডমি নোট 13 প্রো প্লাসও আছে। তবে বেস্ট পার্টটাই হচ্ছে যে অনার তাদের সফটওয়্যারের মাধ্যমে এই ক্যামেরা সেন্সরের সব থেকে বেস্ট ইউটিলাইজেশনটা করেছে। আর তাছাড়া ওভারঅল এই স্মার্টফোনের অ্যামেজিং একটা ডিজাইন প্লাস ওভারঅল হ্যান্ডিনেস
প্লাস ক্যামেরার যে পারফরমেন্স, এই বিষয়গুলো আপনাকে মুগ্ধ করবেই। আর অনারের ইউআই নিয়ে তো বলার কোনো অপেক্ষাই রাখে না, খুবই ভালো ইউআই গুলোর মধ্যে একটা। ওকে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপ 3 লিস্টের নাম্বার 3-এ কে রয়েছে? রয়েছে Redmi Turbo 3। এই ফোনটার প্রচুর রিভিউ রিকোয়েস্ট পেয়েছি, এখনো রিভিউ করা হয় নাই, তবে জলদি এই ফোনটার রিভিউ নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। টার্বো 3 ঠিক কি কারণে দিল নামটা আমি আসলে শিওর না। Redmi Note 12 টার্বো নামে একটা স্মার্টফোন বেরিয়েছিল, যেখান থেকে এই টার্বো সিরিজের উৎপত্তি। সেটাকে আপনি হয়তোবা টার্বো সিরিজের ফার্স্ট স্মার্টফোন ধরতে পারেন, কিন্তু তারপর টার্বো 2 কোথায় গেল? টার্বো 2 নাই। নোট 12 টার্বোর পর নোট 13 টার্বো বেরিয়েছে না, আসে নাই, আসবেও না। তারা কি করেছে? রেডমি টার্বো 3 বের করে ফেলেছে। আমি জানি না তাদের নেমিং স্কিম নিয়ে আসলে কি হয়েছে, বাট তারা এই টার্বোটাকে নোট সিরিজ থেকে বের করে সেপারেট করে ফেলেছে। তো এই সিরিজটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গেমিং ওরিয়েন্টেড একটা সিরিজ হবে। তাছাড়া এভারেজ মানের একটা ইউআই, ঠিক কতটুকু ভালো এন্ড ইউজারকে সাপোর্ট দিবে এই ব্যাপারে আমার একটু সন্দিহান আছে। বাট এনিওয়েজ, ওভারঅল যে প্যাকেজটা, এটা কিন্তু ভালো একটা প্যাকেজ বলাই যায়। দ্যাটস ওয়াই এটা নাম্বার 3-এ আছে। লিস্টের নাম্বার 2-এ রয়েছে Honor X50 GT। এটা অনারের তরফ থেকে একটা গেমিং ওরিয়েন্টেড স্মার্টফোন, যেটা নিয়ে প্রচুর রিভিউ রিকোয়েস্ট অলরেডি আছে আমার কাছে। আমি চেষ্টা করতেছি এটা রিভিউ নিটা ম্যানেজ করা গেলে অবশ্যই এটার ফুল রিভিউ নিয়ে হাজির হবো। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে যে এক্সিলেন্ট প্রাইস টু পারফরমেন্স রেশিও। এখানে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1। আপনারা যারা গেমস খেলার জন্য বা গেমিং ওরিয়েন্টেড একটা স্মার্টফোন চান অনারের তরফ থেকে, তার জন্য X50 GT একটা বেটার অপশন হতে পারে বলেই আমি মনে করি, বিকজ অনারের যে ইউআই পারফরমেন্সটা এটা খুবই ভালো। আপনারা হয়তো বা জানেন স্ন্যাপড্রাগন 865 বা 870 পর বেশ কয়েকটা ভরাডুবি ছিল আপ টু 8 জেন 1। তারপর তারা একটা বড় রকমের কামব্যাক করেছিল এই 8 প্লাস জেন 1 দিয়ে। খুবই হাইলি অপটিমাইজড এবং খুবই ভালো থার্মাল এফিশিয়েন্ট একটা প্রসেসর। সেই সাথে এই ফোনটা গেমিং ওরিয়েন্টেড হলেও তারা 108 মেগাপিক্সেল আর ক্যামেরা সেন্সর দিয়েছে। তাছাড়া অনার সফটওয়্যার অ্যালগোরিদম আপনারা জানেনই যে ভালো একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে। এমনকি যেহেতু গেমস খেলা হবে, সো তারা ব্যাটারিটা কিন্তু ছোট রাখে নাই, ব্যাটারি সাইজটা বড় করেছে। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটাকে আমার কাছে ইজিলি নাম্বার 2-এ প্লেস দেওয়া সহজ হয়েছে। সো আমাদের লিস্টের টপ 1 স্মার্টফোন, সর্বশেষ স্মার্টফোন, সব থেকে বেস্ট একটা স্মার্টফোন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে IQ Z9 Turbo। এই স্ন্যাপড্রাগন 8s Gen 3 নিয়ে সবাই এক্সাইটেড রিসেন্ট সময়টাতে, এবং 8s Gen 3 এর সব থেকে বেস্ট একটা ইউটিলাইজেশন করেছে IQ Z9 Turbo। এই ফোনটার আমি একটা ফুল রিভিউ করে ফেলেছি, আপনারা অনেকেই দেখেছেন। না দেখে থাকলে অবশ্যই আরও একবার চ্যানেলে ভিডিওটি দেখে আসার আমন্ত্রণ রইল। ওভারঅল এই ফোনটা খুবই ভালো পারফরমেন্স আউটপুট দিচ্ছে, যদিও সামান্য একটু টেম্পারেচার ইস্যু আছে, বাট মেজর কোনো ইস্যু না আমার কাছে যেটা মনে হয়। তাছাড়া তারা এই ফোনটাতে খুব ভালো একটা ক্যামেরা আউটপুট দিতে পেরেছে ইন টার্মস অফ পিকচার। এমনকি আজকের লিস্টের সব থেকে বড় ব্যাটারি কিন্তু এই স্মার্টফোনটাই প্রোভাইড করতেছে, এবং এটা আমার ইউজার এক্সপিরিয়েন্সে ওয়ান অফ দি বেস্ট ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। তাছাড়া ফোনটার লুকটাও কিন্তু খারাপ না, সুন্দর, এবং ইউআইটাও এক্সিলেন্ট। সবকিছু মিলে এই ফোনটাকে আমি খুব সহজেই নাম্বার 1 পজিশনে দিয়ে দিয়েছি। সো দেয়ার ইউ হ্যাভ ইট, বাজেট 30 থেকে 40 হাজার টাকার মধ্যে আমার হিসেবে টপ 10 বেস্ট স্মার্টফোন। তবে এই 10টা স্মার্টফোনই কিন্তু এই বাজেটের মধ্যে নাই, এর মধ্যে আরো অনেক ফোন আছে যেগুলোকে আমি লিস্টে অন্তর্ভুক্ত করি নাই, বিকজ ওগুলোকে আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই। তবে আপনাদের তরফ থেকে আমি কিছু শুনতে চাই, অর্থাৎ এই বাজেট সেকশনের মধ্যে এমন কোন ফোন আছে যেটা আপনার মতো বেস্ট বাট আমি ইনক্লুড করি নাই। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে দেন হিট দ্য লাইক এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বিকজ ইউটিউব অ্যালগোরিদম এই লাইকটার উপর ডিপেন্ড করে। সো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, যাতে করে নতুন কোনো নতুন কোনো ভিউয়ার্সের কাছে ভিডিওটা রেকমেন্ডেড হয়। এতে করে আসলে আপনারও লাভ আছে, আমারও লাভ আছে। প্রথমত হচ্ছে চ্যানেলটার আসলে অডিয়েন্সটা আরো গ্রো করবে, এত করে ভিউয়ার পরিমাণটা হয়তো বা বাড়বে, এবং এত করে যেটা হবে যে স্পন্সররা রিভিউগুলো দেওয়ার ক্ষেত্রে আরেকটু নরম হবে। কারণ দেখা যাচ্ছে যে খুব হাই এন্ড ডিভাইসগুলো তারা রিস্ক নিতে চায় না, বা রিস্ক নিলেও কম জায়গায় নিতে চায়। সো আপনারা অনেকে আমার কাছে রিভিউগুলোর রিকোয়েস্ট করে থাকেন অনেক ধরনের ডিভাইসের। দেখা গেছে যে অনেক ডিভাইসে আমি ম্যানেজই করতে পারি না, জাস্ট বিকজ অফ দিস প্রবলেম। সো আশা করা যায় যে আমাদের অডিয়েন্স বেসটা, আপনারা যারা আছেন সবাই মিলে যখন বড় একটা ফ্যামিলিতে পরিণত হব, তখন আমরা নতুন নতুন আরো হাই এন্ড ডিভাইস, আরো ভালো ভালো ডিভাইস, এবং আপনারা যেই সকল ডিভাইসগুলোর ভিডিও চান সবগুলো ডিভাইসের ভিডিও নিয়ে হাজির হতে পারবো। তো আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আবার হাজির হবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।